আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। সন্ধ্যায় আসছে চীনা চিকিৎসক দল। দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বললেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর। সরকারের কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানোয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ 4 দেশে ভয়াবহ বন্যায় 1300-র বেশি মানুষের মৃত্যু, নিখোঁজ অনেকে। দুর্গম এলাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত। এবং স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে বার্সেলোনা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে। আজ সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স AFWC 2025-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন। তিনি কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন। অংশগ্রহণকারী কোর্স সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। On this happy occasion of graduation, let us pray to Allah, along with all the people of Bangladesh, for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security, development and nation-building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises, such as natural disasters, political unrest, and pandemics, demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. Moreover, your contributions to global peace through participation in the United Nations peacekeeping missions have enhanced Bangladesh's global image. Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum in coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around.
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025 সম্পন্নকারীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। এবছর 96 জন ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং 56 জন আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। প্রধান উপদেষ্টা আমন্ত্রিত অতিথি ও কোর্স সম্পন্নকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং গ্র্যাজুয়েশন সেরিমনি উপলক্ষে কেক কাটেন। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিয়েছেন যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। চীনের আরেকটি চিকিৎসক দল আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নানান শারীরিক জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর চিকিৎসায় আরও সহযোগিতায় আজ সকালে ঢাকায় পৌঁছেছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। একই দিন সন্ধ্যায় চীনের চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, বিদেশি বিশেষজ্ঞরা মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দেবেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান, বেগম জিয়া বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি আরও জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত তার অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধান ফটকের দুই পাশে বসানো হয়েছে ব্যারিকেড, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। অপ্রয়োজনীয় ভিড় এড়াতে হাসপাতাল চত্বর কঠোর নজরদারিতে রাখা হয়েছে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার ও বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের নেতা ও দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ। বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এই বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাহ উল্লাহ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ভোট গ্রহণ ও গণনার সময় অনির্দিষ্ট সময়ের জন্য ভোট কক্ষে থাকতে পারবেন সাংবাদিকরা, তবে এতে নির্বাচনের দায়িত্বপ্রাপ্তরা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে তাদের খেয়াল রাখতে হবে। ইটিআই এর পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, RFED সভাপতি কাজী জোবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বক্তব্য রাখেন। ইতিহাসে আমরা সবসময় বলে থাকি যে দিস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন দি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এটা একটা সমন্বিত উদ্যোগ হতে হবে, এটা একটা জাতীয় উদ্যোগ হতে হবে। এখানে নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার এবং পার্টনার, সেটা রাজনৈতিক দল হোক, ভোটার হোক, প্রতিষ্ঠান হোক, সাংবাদিক ভাই বোনরা হোক, পর্যবেক্ষকরা হোক, আই মিন এভরিওয়ান, সবার দায়িত্ব আছে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। শেখ হাসিনা সরকারের গত 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সহ
বিভিন্ন ব্যক্তিকে গুমের পর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারেক আহমদ সিদ্দিক ও 11 জন সেনা কর্মকর্তা সহ 17 জন অভিযুক্তের বিরুদ্ধে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রথম দিনের শুনানি শেষে এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। 17 আসামির মধ্যে গ্রেফতার আছেন 10 জন সেনা কর্মকর্তা। সেনানিবাসে অবস্থিত সাময়িক কারাগার থেকে সকাল 10:15টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতা কর্মী ও ব্যক্তিদের বলপূর্বক অপহরণ করে গুম নির্যাতন চালানো হতো। অপহরণকারী, নির্যাতনকারী ও নির্মূলকারী 3টি দলের মাধ্যমে এ সকল অপকর্ম চালানো হতো বলে ট্রাইব্যুনালে শুনানিতে বলেন চিফ প্রসিকিউটর। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন 4 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল ও 2 জন লেফটেন্যান্ট কর্নেল। এর আগে গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী হয়েও শুনানিতে হাজির না হওয়ায় জেড.আই. খান পান্নাকে জরুরি তলব করেন ট্রাইব্যুনাল 1। এরপর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করা ও গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারায় আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন জেড.আই. খান পান্না। পরে গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিযুক্ত করেন ট্রাইব্যুনাল 1। সেনা কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ সালাউদ্দিন। গত 23 নভেম্বর সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে টিএফআই গুম ও নির্যাতনের মানবতাবিরোধী অপরাধের মামলায় ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবীরা করা আবেদন আজ খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে মামলার স্বাক্ষর গ্রহণ চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আজ মামলার 24তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলমের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করছেন ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় গ্রেফতার থাকা 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের খারিজ করে দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামীকাল দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন। শুনানি করেন অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং একজন আইনজীবী। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। এই মামলা শুনানিতে আইনজীবীরা বলেন, গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। সরকারের কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর অজুহাতে সরকারের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এতে করে আইনের ব্যত্যয় ঘটেছে। আগাম ঘোষণা ছাড়াই বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোক্তা সাধারণের স্বার্থে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। সো বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। গত 2.5 মাস
তো অলমোস্ট ওই দামেই, পূর্বের দামেই বেচা কেনা হয়েছে। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস, কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দেশে রেমিটেন্স প্রবাহ বাড়ছে, সে ধারা অব্যাহত রয়েছে এখনো। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে 16.8%। আগের অর্থ বছরের 11,261 মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে এই অর্থ বছরের প্রথম 5 মাসে রেমিটেন্স এসেছে 13,149 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ডিসেম্বরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন প্রায় 110 মিলিয়ন ডলার রেমিটেন্স। বিস্তারিত টেক্সট রিপোর্টে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 5 মাসে দেশে প্রবাসী আয়ে নতুন গতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে দেশের রেমিটেন্স এসেছে মোট 13 বিলিয়ন ডলারের, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 16.8% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি সময়ে প্রথম 5 মাসে রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে 13,149 মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থ বছরের একই সময়ে এই অঙ্ক ছিল 11,261 মিলিয়ন মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে 190 কোটি 12 লাখ ডলার। এদিকে নভেম্বরে দেশের রেমিটেন্স এসেছে 288 কোটি 95 লাখ 20 হাজার ডলার, যা চলতি 2025-26 অর্থ বছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 58 কোটি 77 লাখ 60 হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 29 কোটি 89 লাখ 50 হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 199 কোটি 68 লাখ 70 হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 59 লাখ 40 হাজার ডলার রেমিটেন্স। উল্লেখ্য, 2024-25 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3,032 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। বিজয়ের মাস ডিসেম্বরের আজ তৃতীয় দিন। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। 3 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয়ে গঠিত হয় মিত্রবাহিনী। এদিন থেকেই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে মিত্রবাহিনী। কাজী শারমিন ইসলাম মৃধার প্রতিবেদন। 1971 সালের 3 ডিসেম্বর ছিল মুক্তিযোদ্ধাদের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এই দিনে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে গঠিত হয় যৌথ বাহিনী। এদিনেই ভারতীয় বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এই হামলার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নতুন মাত্রা যুক্ত হয়। শত্রুমুক্ত হতে থাকে একের পর এক এলাকা। 3 তারিখ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস। এই দিনে পাকিস্তান বাহিনী ভারতের পশ্চিম দিক থেকে তারা আকাশ সীমায় বিমান বাহিনী ভারত আক্রমণ করে এবং এই ভারত আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ কিন্তু একটা আন্তর্জাতিক রূপ লাভ করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ভারত সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মানে একটা সুযোগ তারা পেয়ে যায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানি যে জগৎ সিং আরোরার নেতৃত্বে একটা যৌথ কমান্ড গঠিত হয়েছিল এবং এই যৌথ কমান্ডের মধ্য দিয়েই সেখানে একটা মিত্র বাহিনী গঠিত হয়। এরপরে মুক্তি সংগ্রাম পরিচালনায় যৌথ বাহিনী এবং মুক্তিবাহিনী তারা যৌথভাবে তারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ তারা গড়তে শুরু করে। এদিন অর্থাৎ 3 ডিসেম্বর কুমিল্লার মিয়াবাজারে হানাদার বাহিনীর উপর রক্তক্ষয়ী হামলা চালায় মুক্তিবাহিনী। 71-এর এই দিনে মুক্তিবাহিনী নোয়াখালীর মাইজদিতে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ চালায় এবং যুদ্ধক্ষেত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ চুমুয়নি নিয়ন্ত্রণ নেয়।
এই যৌথ কমান্ড গঠন এবং মুক্তিবাহিনী এর সাথে মিত্র বাহিনীর যৌথ আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ একটা আন্তর্জাতিক রূপ লাভ করে এবং এই যৌথ কমান্ড গঠনের পরপরই আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী এবং মুক্তিবাহিনী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অব্যাহতভাবে তারা আক্রমণ পরিচালনা করতে শুরু করে। সাতক্ষীরা সেক্টরে মুক্তি বাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে পাকিস্তানিরা পিছু হটে দৌলতপুরের দিকে পালিয়ে যেতে থাকে। রংপুরের পলাশবাড়িতে পরাজিত পাকিস্তান সেনারা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিজয়ের দিকে এগিয়ে যায় বাংলার মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়া ছেলেরা। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নির্দেশে ও সশস্ত্র বাহিনীর বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড় ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আজ সকালে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণবাহী বিমান কুর্মিটোলার AK খন্দকার ঘাঁটি থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। পরে এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সশস্ত্র বাহিনী থেকে শ্রীলঙ্কায় পাঠানো 10 টন ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনো খাবার, ওষুধ, তাঁবু সহ রয়েছে প্রয়োজনীয় নানা উপকরণ। সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় 1300 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মূলত দুটি ঘূর্ণিঝড় ও একটি টাইফুনের প্রভাবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপে বন্যা দেখা দেয়। ভূমিধসে সেখানকার কিছু শহর ও গ্রাম কাদায় তলিয়ে গেছে। এসব এলাকায় উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে কয়েক সপ্তাহ লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়। সেখানে অন্তত 750 বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 12 লাখ মানুষ। দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটিতে 11 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মারা গেছেন অন্তত 410 জন। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মহাপরিচালক সাম্পথ কাটুওগোডা বলেন, দেশটির নজিরবিহীন মানবিক সংকটের মুখোমুখি। বন্যায় থাইল্যান্ডের 181 জন এবং মালয়েশিয়ায় 3 জনের মৃত্যুর খবর দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের পথ খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক গঠনমূলক হয়েছে। তবে রাশিয়া নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, গুরুত্বপূর্ণ এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। বিবিসি জানিয়েছে, মস্কোয় গতকাল মঙ্গলবার প্রায় 5 ঘন্টা এ বৈঠক হয়। দীর্ঘ বৈঠক শেষে মধ্যরাতে ক্রেমলিনের কর্মকর্তারা এ কথা জানান। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। আর রাশিয়ার পক্ষে দেশটির প্রেসিডেন্টের অর্থনৈতিক দূত কিরিলি দিমিত্রিয়েভ এবং জ্যেষ্ঠ সহযোগী ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। বৈঠক শেষে সাংবাদিকদের ইউরি উশাকভ বলেন, ভূখণ্ডের বিষয়ে ইউক্রেনের ছাড় দেওয়া নিয়ে এখন পর্যন্ত দুপক্ষ সমঝোতার কোনো পথ খুঁজে পায়নি। যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু প্রস্তাব নিয়ে আরও সমালোচনা করা যেতে পারে। এদিকে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিবিসির খবরে বলা হয়েছে, কুশনার এরই মধ্যে মস্কো ছেড়েছেন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। সাক্ষাতের শুরুতে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায় তাহলে দ্রুত তাদের পরাজিত করা হবে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের 19% বা 1,15,600 বর্গ কিলোমিটারের বেশি এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
ইউক্রেনপন্থীদের তৈরি বিভিন্ন মানচিত্রে দেখা গেছে 2022 সালের পর 2025 সালে এসেই ইউক্রেনের সবচেয়ে বড় অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে মস্কোর আলোচনার উপর যুদ্ধ বন্ধের সবকিছু নির্ভর করছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মঙ্গলবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধের কোনো সহজ সমাধান নেই। এটি গুরুত্বপূর্ণ যে সবকিছু ন্যায্য ও উন্মুক্ত হতে হবে। যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে হামলায় সাংবাদিক ও শিশুসহ অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 15 জন। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল ট্যাঙ্ক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি, বাড়ছে হতাহত ও ধ্বংসযজ্ঞ। যুদ্ধবিরতির প্রথম 50 দিনে ইসরায়েলের গাজায় অন্তত 357 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য খান ইউনিস এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন ফটোসাংবাদিক মাহমুদ ওয়াদি। গাজার পূর্বাঞ্চলে তথাকথিত ইয়েলো লাইন এর পেছনে অবস্থিত বাহু আবাসিক ভবনে ধ্বংসযজ্ঞ ও ভাঙচুর চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের হেরায়ন শহরে 3টি হাসপাতালের আশেপাশের এলাকায়ও অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত 70,100 ফিলিস্তিনি নিহত এবং 1,70,965 জন আহত হয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার একসঙ্গে 54 দম্পতির বিবাহ অনুষ্ঠান 2 বছরের টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়েছে। গাজা দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে যখন মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখনও গাজা চলমান মানবিক সংকটের কারণে উৎসবকে ম্লান করে দিচ্ছিল। যুক্তরাষ্ট্র আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম গাজায় এই গণবিয়ের আয়োজন করেছে। অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নবদম্পতিদের জন্য কিছু অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে সংস্থাটি। আবারও ফিরছি দেশের খবরে। চট্টগ্রামের লালদীঘির ময়দানে আগামী 5 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 8 দলের বিভাগীয় সমাবেশ। এ উপলক্ষে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশে 8 দলীয় জোটের নেতৃবৃন্দ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি সহ 5 দফা দাবি তুলে ধরেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের সভাপতি জান্নাতুল ইসলামের সংবাদ সম্মেলনে জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর আমির মাওলানা জিয়াউল হোসাইন সহ 8 দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর চট্টগ্রাম কেন্দ্রের মসজিদে বিটিভি চট্টগ্রাম পরিবারের আয়োজনে দোয়া মাহফিলে জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেন, বার্তা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানা, ফরিদ বঙ্গবাসী, ইসলামী বক্তা মাওলানা মনিরুল ইসলাম রফিক, মহানগর জাসসের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, ওলামা দলের নেতা জয়নাল আবেদিন, সাংবাদিক ফারুক মুনির বক্তব্য রাখেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং শিল্পী ও কলাকুশলীগণ দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। গতকাল বাদ মাগরিব আনোয়ারা উপজেলার চাতুরী জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, তারেক রহমান, আনিসুর রহমান আনাস, এনামুল হক সজীব সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যাচ্ছি শেয়ার বাজারের খবরে।
টানা কয়েকদিন মন্দার পর চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব ফিরে এসেছে। তবে আজ সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও সিএসই 30-এর সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,861.28, যা গতকালের চেয়ে শতকরা 0.07 বেশি। অপরদিকে সিএসই 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,289.85, যা গতকালের চেয়ে শতকরা 0.007 কম। আজ 181টি কোম্পানির 37,08,313টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,04,06,000 টাকারও বেশি। এর মধ্যে 73টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 79টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার যাচ্ছি আবহাওয়ার খবরে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা18 এবং সূর্যাস্ত 5টা8। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে সকাল 6টা32, ভাটা দুপুর 12টা4 এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা36।